আসাদুজ্জামান খান কামাল সোমবারই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ড দিয়েছেন, আর এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আসাদুজ্জামান সাহেব, এবিপি আনন্দে আপনাকে স্বাগত। যখন এই রায়টা দেওয়া হলো তার পরপরই আপনার সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ হয়েছিল। আপনি জানিয়েছিলেন যে ক্যাঙ্গারু কোর্টে এটার বিচার হয়েছে। কেন আপনার মনে হচ্ছে যে এই যে বিচারটা হয়েছে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট কেন বলছেন? কার বিচার করতে? বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। পার ক্যাপিটা ইনকাম যেখানে $700 ছিল সেখান থেকে 3,000-এর কাছাকাছি নিয়ে গিয়েছেন, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে, তার বিচার করবো। আরো একটু যদি পিছনে ফিরে চান, এই কারা এরা বিচার করলো? আপনি এই যে আহ, মানে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো, একটা মেটিকুলাস ডিজাইন, যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এটা এমনি এমনি হয়নি, এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই জায়গায় আন্দোলনটা করেছি। আপনারা দেখেছেন, এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো, কোনো কোটাই থাকবে না। আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়নি। ওই সময় শেখ হাসিনা এবং আপনাকে দেশ ছাড়তে হলো কেন? কি পরিস্থিতি তৈরি হলো? প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন কেন? সেই সময় আমি যদি এইটা বলি, আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল, অনেকেরই অনেক কিছু আমাদের ফেইলিউর ছিল। আমরা যদি আরেকটু কথা বলি, তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক কাজটি করেননি। আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি। এইগুলির পরেও প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি উনি হলেন এই দেশের মানুষের জন্য কাঁদেন। তার তার বাবা মা, আপনি জানেন, 15ই আগস্টে তার বংশের সবাইকে শেষ করে দিয়েছিলেন। শুধু তিনি এবং তার ছোট বোন বেঁচে ছিলেন, এবং তিনি আর কোনো হত্যা হোক, আর কোনো রক্ত ঝরুক, এটা তিনি চাননি। সেই জন্যই তিনি ক্ষমতার থেকে সরে গিয়ে তিনি ভারতের যে চলে আসলেন। একটা জিনিস বলা হচ্ছে যে কিছুদিন বাদে ভোট করানো হতে পারে, আর ওদিকে আওয়ামী লীগ বারবারই বলছে নো ভোট নো ভোট। তো এই পরিস্থিতিতে আপনি বা শেখ হাসিনা তারা দেশে কবে ফিরতে পারবেন মনে করছেন? আওয়ামী লীগ এমন একটি দল যে সবসময় অপপ্রচারের বিরুদ্ধে মানে আন্দোলন করতে করতে একটা সন্ত্রাস, দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আওয়ামী লীগ এখানে আসছে। আওয়ামী লীগের পথটা খুব মসৃণ নয়, সবসময় তারা সত্যের জন্য যুদ্ধ করে আসছে। আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর পরে যিনি আওয়ামী লীগটাকে একটা সুন্দর রাস্তায় দাঁড়া করেছিলেন, তার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখনই এই ঘটনাটা ঘটে। আপনি জিজ্ঞাসা করছেন যে আমরা কবে ফিরে যেতে পারবো, আন্দোলনে ভোটে আমরা আসবো কিনা। আন্দোলন এমন, আওয়ামী লীগ এমন একটি দল যে দল সবসময় গণতন্ত্রের কথা বলেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, এবং এই ইসের সবসময় তিনি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে সবসময় যাওয়ার জন্য তৈরি রয়েছিলাম, কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগকে শুধু নির্বাচনে নিষিদ্ধ করে নেই, আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশ বাড়ি ছাড়া করে দিয়েছে। এই পুরো পরিস্থিতির জন্য কোনো বিদেশি শক্তির কি হাত আছে? পাকিস্তান বা আমেরিকা, তাদের কোনো কি হাত আছে আপনার মনে হয়? দেখুন, সরাসরি সামনে যারা আসছে আপনারা সবাই দেখছেন। পাকিস্তান সরাসরিতে বলেছেন যে আমরা 71-এর প্রতিশোধ নিলাম। আজকে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল সাহেবরা প্রতিনিয়ত বাংলাদেশে আসছেন। পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা, সে বাংলাদেশেই একটা অফিস করে সেখানেই কাজ করছেন, এবং ক্যান্টনমেন্টের ভিতরেই নাকি শুনছি তাদের অফিস। আপনারা তাহলে এটা তো স্পষ্ট যে পাকিস্তান জেকে বসেছে। পাকিস্তানের যারা সহযোগিতা করেছিল লিবারেশন ওয়ারে, তাদের দ্বারাই আজকে দেশ নিয়ন্ত্রিত হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে আমরা দেখেছি অনেক কিছু হয়েছে, মানে আমেরিকারও কি হাত ছিল মনে হয়? দেখুন, সেন্ট মার্টিন দ্বীপটা এমনই এক দ্বীপ যেটা কৌশলগত কারণে
অনেকেরই নজর ছিল। আপনি যারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, তাদেরও একটা এই ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আমি যদি সেন্ট মার্টিন, চট্টগ্রাম পোর্ট আহ ছেড়ে দিতাম, তাহলে হয়তো আমি অনেক দিন থাকতে পারতাম, জনগণের সেবা করতে পারতাম। আজকে দেখেছেন উনি, আজকে এই অবৈধ সরকার মানে চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্ট মানে পাকাপোক্ত ভাবে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছে। এইগুলিও মানে আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবং একটা একটা জিনিস বলুন। আজকে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলছেন আপনি, আমাদের ভারতবর্ষে যে ধরনের জঙ্গি কার্যকলাপ হচ্ছে, সেই জঙ্গিরা কি বাংলাদেশের মাটি ব্যবহার করছে? এখন কি মনে হচ্ছে জঙ্গি অ্যাক্টিভিটি ভারতকে বিপদে ফেলার জন্য কি বাংলাদেশের মাটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি ফলো করেছি? আমরা জিরো করাপশনের এগেনস্টে, টেরোরিস্টদের এগেনস্টে আমরা জিরো টলারেন্স নীতি ফলো করেছি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের 1 ইঞ্চি জমিও আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী, কোনো টেরোরিস্টদের আস্তানা হতে দেব না। এবং আমাদের 1 ইঞ্চি জমিতে বসে অন্য দেশে যে মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করবে, বিচ্ছিন্নতাবাদীর মদদ দেবে, সেইগুলো আমরা হতে দেব না। আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদদ আছে কিনা, এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখেছেন। লস্কর ই তৈয়বা বলে অনেক অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশও বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে আস্তানা গড়ে উঠেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্তানা আমরা গুড়িয়ে দিয়েছি। সমস্তগুলির আমরা জেলখানায় ভরে রেখেছিলাম। সেই জেলখানার থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে নিয়ে তাদের ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আস্তানা গেড়ে আবার নিজস্ব একদম সদর্পে তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মতাদর্শের লোককে একত্রিত করছে। তারা আবার বাহিনী তৈরি করছে, এগুলির বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা শুধু বাংলাদেশ না, এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে, এই জন্যই তারা এগুলি তৈরি করছে। কাজেই ভারতের বিরুদ্ধে যে আর যাবে না, এইটা আমি কিভাবে বলবো? আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয়, তারা ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতও যাবে, যেখানে তাদের মানে সেই লাগবে, প্রয়োজন হবে, সেখানেই তারা যাবে। কিন্তু আপনারা যখন ক্ষমতায়, তখন যে ছাত্র আন্দোলন হয়েছিল তার উপর গুলি চালানো হয়েছিল, এটা কিভাবে মানে ব্যাখ্যা করবেন? দেখুন, ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের গুলি চলেনি। আমাদের গুলি কখন চলেছে? পুলিশকে আপনি দেখেছেন, সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে। ছাত্ররা কি পুলিশকে মেরেছে? আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে, এগুলোকে ছাত্ররা করেছে? এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন, এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি। ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই, তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল। সেটা যখন শেষ হয়ে গিয়েছে, তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল, কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল। এটা এটা আজকে একদম সবই প্রতীয়মান হচ্ছে। এবং ইউনূস সরকার নতুন আরেকটি দল করতে চেষ্টা করছে, সেটাও আপনারা দেখছেন। কাজেই এটা স্পষ্ট তো যে এই ছাত্ররা, আমরা সবসময় ছাত্রদের মানে তারা জ্ঞান অর্জন করবে, দেশকে মানে সুন্দর দেশে পরিণত করবে, একটা শক্তিশালী দেশে পরিণত করবে, এটা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা। ছাত্ররা সেই ভরসায়, আমাদের সময় দেখেছি ছাত্ররা কোন অনেক অসম্ভবকে তারা সম্ভব করেছে তাদের মেধা দিয়ে। তো সেই জন্য এখন ছাত্ররা আহ কোথায় যাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন। এই পুরো আমরা পরিস্থিতির পিছনে কি ইউনিসের মানে মোহাম্মদ ইউনিসের কোনো হাত রয়েছে আপনাদের মনে হয়? মোহাম্মদ ইউনূসের একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, তার সঙ্গে যুক্ত হয়ে আসছে অনেকে। এই যে ধরেন আহ আমি যেই দলটির কথা এখন, যারা নাকি ইউনূসের হয়ে নেতৃত্ব দিচ্ছে, এই জামাত ইসলাম কিংবা এই জঙ্গি সংগঠনের লোকগুলো, যেমন হিজবুত তাহরির, সারা বিশ্বেই এটা মানে একটা নিষিদ্ধ সংগঠন। সেই তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে। ইউনূস তাদের প্যাট্রোনাইজ করেছে। ইউনূস তাদেরকে মেট্রোপ্লাস ডিজাইন তৈরি করার জন্য তাদের সহযোগিতা করেছে। সেটা তিনি বীর দর্পে আমেরিকা যেও তিনি তিনি ওই
নামটা আমার এখন মনে আসছে না, তাকে পরিচয় করে দিয়েছে। তিনি একজন ওই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা। তাকে বলেছেন তিনি নাকি তার মানে উপদেষ্টাদের একজন। তো কাজে ইউনূস মানে একটা টার্গেট ছিল 111-এর সময়, সেটা নতুন দল তৈরি করে -2 ফর্মুলাকে, মানে -2 আপনি নিশ্চয়ই জানেন। মানে খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদ দিয়ে নতুন একটা কিছু করার জন্য তিনি চিন্তা করেছিলেন, চেষ্টা করেছিলেন, সেটা ফেল করেছেন। অনেকবার চেষ্টা করেছেন, ফেল করেছেন। এইবার সে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এবং বাইরের শক্তির সহযোগিতায় তিনি আজকে আসছেন। কাজেই ইউনূস কোনোদিন দেশের মিত্র হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না। সে তার উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। এখন মানে সে এই যে ধরেন দেশ বিরোধী যত কর্মকাণ্ড সেগুলি সে একের পর এক করে যাচ্ছে। যেমন বিদেশিদের সঙ্গে কতগুলি চুক্তি করেছে, পোর্টগুলি যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চট্টগ্রাম পোর্টটাকে কাউকে দেয়নি, সেইটাও তারা দিয়ে দিয়েছেন। আমি মনে করি ইউনূস যেটুকু করবার করে ফেলছে। এবং যা এখন জঙ্গি সংগঠন ইসলামী মানে জামাত ইসলাম, এরা ক্ষমতায় আসার জন্য এরা এখন ইউনূসের ঘাড়ে পা রেখেছেন। আর একটা অন্য বিষয়ে যদি একটু আলোকপাত করেন, যে আপনাদের সরকারের পরে যখন এই তত্ত্বাবধায়ক সরকার এলো, দেখা গেল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং চিন্ময় প্রভু তিনি আজও অবধি জেলে বন্দী রয়েছেন। কি বলবেন, মানে চিন্ময় প্রভুর মতো একজন মানুষ, তাকে আজও অবধি ছাড়ানো গেল না, তিনি এখনো অবধি জেলবন্দি রয়েছেন, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারছিলেন না এক সময়। আপনি যথার্থই বলেছেন। আমরা একটা বঙ্গবন্ধুর আদর্শ ছিল, একদম আমাদের সবচেয়ে বড় আদর্শটাই ছিল একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই যে ধর্মের, সবাই মিলেমিশে আমাদের দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি স্লোগান ছিল, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে সেই জায়গা থেকে আমরা ছিটকে এসে আমরা একটা সাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িকের বদলে সাম্প্রদায়িক মানে আমরা করছি। আর সবসময় এটাকেই প্রাধান্য দিচ্ছি। চিন্ময় প্রভু যিনি মানে হিন্দু ধর্মকে একটা আলোকিত মানে ধর্ম করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন, আদর্শ উদ্দেশ্য নিয়ে তিনি সারা বিশ্বে আজকে সবার কাছে জনপ্রিয় এবং সবার কাছে একজন জ্ঞানী মানুষ হিসাবে পরিচিত। তাকে জেলখানায় যেতে হয়েছে কেন, সেটা তো আমাদেরও প্রশ্ন। আজকে মানে বিভিন্ন জায়গায় আমি কতগুলি মানুষকে হত্যা করেছে সেটা আমার সংখ্যাটা আমি বলতে পারবো না। তা আমার জানা মতে যে মানে 5 আগস্টের পরে অনেক হিন্দু মানে হত্যা করা হয়েছে। অনেক হিন্দু সম্প্রদায়ের লোককে বসত বাড়ি মানে আগুন দিয়েছে এবং তারা অনেকেই এখানে এসে শেল্টার নিয়েছে। আপনি দেখুন আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের নারায়ণ চন্দ্র চন্দ্র, আমাদের আরেক মন্ত্রী, 2 মন্ত্রী আছে জেলখানা। এই সবগুলি একই বার্তা নিয়ে আসে, আমাদের যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আজকে সেই চেতনা তারা ভুল লঙ্ঘিত করেছে এবং সাম্প্রদায়িকতা এখানে উস্কে যাচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলি আজকে দেশ চালাচ্ছে, এটাই সত্য। আপনি যথার্থই বলছেন। শেখ হাসিনার সঙ্গে আপনার এই যে রায় দেওয়া হলো, তারপর কোনো কথা হয়েছে, কি বলছেন তিনি? আমার সঙ্গে তো তার মাঝে মাঝেই কথা হয়। কথা হয়েছে, অবশ্যই কথা হয়েছে। আহ, হ্যাঁ, জি হয়েছে। তিনি কি কোনোভাবে আতঙ্কিত যে এই যে একটা রায় দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তিনি কি ভাবছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিটা কি তো শেষ করে দিয়েছে। আপনারা জানেন গুলির পর গুলি দিয়ে সেই ছোট রাসেল, কিশোর রাসেল, তাকেও হত্যা করা হয়েছে, তাকেও ছাড় দেওয়া হয়নি। অনেক কষ্ট নিয়ে তিনি দেশে আসছিলেন। তিনি অদম্য সাহসের মানুষ, বঙ্গবন্ধুর কন্যা তিনি। বঙ্গবন্ধু যেমন কিছুই ভয় পেতেন না, ফাঁসির কণ্ঠে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়েও তিনি বাংলার জয়গান করেছেন। ঠিক তারই মেয়ে, তারই ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি ভয় পাবেন প্রশ্নই আসে না। তিনি আরো বলেছেন যে ফাঁসি ফাঁসি নিয়ে বঙ্গবন্ধু যেমন গান গেয়েছেন, তিনি সেই রকমই বলছেন, আমরা অবশ্যই ওভারকাম করব, আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব, আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব, এটাই তিনি বলেছেন।
অবশ্যই অবশ্যই সাহেব, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। তিনি জানিয়ে দিলেন তারা বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের মানুষজন এই রায়ের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছেন এবং সেই আন্দোলনের ওপর ভর করেই একসময় কিন্তু তারা ফিরবেন এবং বাংলাদেশের পরিস্থিতি পাল্টাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.